দেখো সামনেই ডব্লিউবিসিএস পরীক্ষা। তো পরীক্ষার দিনক্ষণ নিয়ে কনফিউশনে থাকার কোনো দরকার নেই। তোমার প্রিপারেশন তোমাকে নিতেই হবে। তো আজকের ক্লাস বেসিক্যালি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের। তোমরা অনেকেই বলছিলে স্যার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিন। তো দেখো ডব্লিউবিসিএস ফোকাস করে ক্লাসটা বানানো হলেও কারেন্ট অ্যাফেয়ার্স তো আর কোনো পার্টিকুলার এক্সামের জন্য হয় না, সেটা শুধু লেভেলটাই চেঞ্জ হয়, বাদবাকি মোরলে সব সেম থাকে। তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে একটু বেশি পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের পরীক্ষায় কাজে আসে। তো একটু ধৈর্য ধরে শুনবে এবং আশা করি শেষ পর্যন্তও দেখবে, কারণ প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ। তা নাহলে সিএসডিজি করাতো না। তো প্রথমে কি আছে দেখো, দ্য চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস যেটাকে বলি ইজ দ্য হাইয়েস্ট র্যাঙ্কিং মিলিটারি অফিসার ইন ইন্ডিয়া। তাহলে বুঝতে পারছো যে চিফ অফ ডিফেন্স স্টাফ যাকে বলা হয় সে হচ্ছে হাইয়েস্ট র্যাঙ্ক মিলিটারি অফিসার ইন ইন্ডিয়া। এবং যদি বলে ফার্স্ট সিডিএস কে ছিলেন, বিপিন রাওয়াত। প্রতিটা জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, সুতরাং সবগুলোই মনে রাখবে। কারেন্ট সিডিএস, বর্তমানে যিনি সিডিএস আছেন এই পদে, কবে থেকে? 31 মে 2026 থেকে। সেটা হচ্ছে এনএস রাজা সুব্রমণি। ভদ্রলোকের এই ছবি, কি বললাম, এনএস রাজা সুব্রমণি। এখন এই নামটা যেহেতু আগে থেকেই ডিক্লেয়ার হয়েছিল, সুতরাং পরীক্ষায় এলেও আসতে পারে। কিন্তু প্রথম সিডিএসের নাম বিপিন রাওয়াত, এটা মনে রেখো। আর 2 নম্বর হচ্ছে সিডিএসটা হচ্ছে হাইস্ট র্যাঙ্কিং মিলিটারি অফিসার ইন ইন্ডিয়া। 3টে কোশ্চেন, 2টো স্ট্যাটিক, একটা কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক এইভাবেই পরপর আমরা করতে থাকবো। চলো নেক্সট কোশ্চেন দেখি। আছে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025। মিস ইউনিভার্স ইন্ডিয়া, দ্য উইনার অফ মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 ইজ মনিকা বিশ্বকর্মা। মনিকা বিশ্বকর্মা হচ্ছে মিস ইউনিভার্স ফ্রম ইন্ডিয়া 2025। ভদ্রমহিলার ছবি এই। থার্ড কোশ্চেন কি আছে, দ্য 15th ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, 15তম ভাইস প্রেসিডেন্টের নাম কি? সিপি রাধাকৃষ্ণন, এই ভদ্রলোকের ছবি। অলসো সার্ভড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। তাহলে যিনি ভাইস প্রেসিডেন্ট হন তার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে তিনি রাজ্যসভার কিন্তু বাই ডিফল্ট চেয়ারম্যান। রাজ্যসভার বর্তমান চেয়ারম্যানের নাম কি? সিপি রাধাকৃষ্ণন। বর্তমান 15th ভাইস প্রেসিডেন্টের নাম কি? সিপি রাধাকৃষ্ণন। এবং মনে রেখো রাজ্যসভাটা হচ্ছে আপার হাউস অফ পার্লামেন্ট। লোয়ার হাউস অফ পার্লামেন্ট তাহলে কি হবে? লোকসভা। লোয়ার হাউস লোকসভা, আপার হাউস কি বললাম? রাজ্যসভা। তোমাদের কাজ থাকলো যে লোয়ার হাউসের অ্যাকচুয়াল মেম্বারের সংখ্যা কত এবং রাজ্যসভা যেটা আপার হাউস বলছি তার মেম্বারের সংখ্যা কত, দুটো একটু কষ্ট করে হলেও কমেন্ট বক্সে জানিও। পরের কোশ্চেন কি আছে, মিথুন মানস। মিথুন মানস হচ্ছে ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ বিসিসিআই। বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি? মিথুন মানস। এখন বিসিসিআই এর ফুল ফর্ম কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, যেটা ক্রিকেটের সঙ্গে যুক্ত এবং ক্রিকেটের বলা হয় নিয়ামক সংস্থা ভারতের, সেটা হচ্ছে বিসিসিআই। ইম্পর্টেন্ট ফ্যাক্টস এর মধ্যে কী কী ইনক্লুডেড, সেটা হচ্ছে বিসিসিআই কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1928 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। পরীক্ষায় খুব বেশি আসে না, শুধু নিজের নলেজের জন্য একটু মনে রাখতে পারো যে ফাউন্ডিং ইয়ারটা কবে? 1928 সাল, এবং হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। বাট বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্টের নাম মিথুন মানস, এই যে ভদ্রলোক, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখো ব্র্যান্ড অ্যাম্বাসাডার ফর ইন্ডিয়া সেন্সাস 2027। তোমরা খবরে অলমোস্ট শুনেই ফেলেছো যে সেন্সাস কিন্তু 2027-এ শুরু হতে চলেছে। তো তার ব্র্যান্ড অ্যাম্বাসাডারের নাম কি? সুদর্শন পট্টনায়ক। সুদর্শন পট্টনায়ক এই ভদ্রলোকের কিন্তু আরেকটা পরিচয় আছে, সেটা তোমরা পারলে একটু কমেন্ট বক্সে জানাবে। আমি বলে দেবো না। সুদর্শন পট্টনায়ক নামটা শুনেই বুঝতে পারছেন ইনি উড়িষ্যা স্টেট বিলং করে, কিন্তু এনার আরেকটাও পরিচয় আছে, সেটা একটু কমেন্ট বক্সে জানিও। এখন 2027 সালে যে সেন্সাসটা শুরু হবে, কি বলছে? 2027 সেন্সাস 2027 ইজ ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল সেন্সাস। ভারতবর্ষের প্রথম এটা কিন্তু ডিজিটাল সেন্সাস হতে চলেছে। এবং এর অফিসিয়াল ম্যাসকট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে রাখলাম। সেটা হচ্ছে প্রগতি এবং বিকাশ। প্রগতি আর বিকাশ হচ্ছে অফিসিয়াল ম্যাসকট অফ সেন্সাস 2027। তার ব্র্যান্ড অ্যাম্বাসাডারের নাম কি বললাম? সুদর্শন পট্টনায়ক, এই ভদ্রলোক। পরেরটা দেখো, দ্য কারেন্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল।
ইজ, এই কোশ্চেনটা কিন্তু এক সময় ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতে এসেছিল, তখন জগজিৎ ধনকর ছিলেন খুব একটা খবরে উঠে আসা নাম, সেই কারণে কিন্তু সেই বছর ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে গভর্নরের নাম কিন্তু জানতে চাওয়া হয়েছিল। তো আর.এন. রবি ইজ দ্য কারেন্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। আর.এন. রবি এই ভদ্রলোক, ইনি হচ্ছেন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল। এখন রাজ্যপাল যখন একটু পড়লাম, তাহলে আরেকটু স্ট্যাটিক পার্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে আর্টিকেল 153 থেকে 162 অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ দ্য গভর্নর। ভারতবর্ষের সংবিধানের 153 থেকে 162 পর্যন্ত আর্টিকেল কি ডিল করে? গভর্নরের সমস্ত কিছু। দ্য গভর্নর ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ স্টেট। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, দ্য গভর্নর ইজ দ্য কনস্টিটিউশন হেড অফ দ্য স্টেট। অ্যাক্ট অ্যাজ দ্য অ্যাড অ্যান্ড অ্যাডভাইস টু দ্য অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই চিফ মিনিস্টার। চিফ মিনিস্টারের আন্ডারে যে সমস্ত আরও মিনিস্টারগুলো থাকে তাদেরকে সমস্ত অ্যাডভাইস দেওয়া, তাদেরকে অ্যাডিশন কোনো কিছু অ্যাড করা, সমস্ত কিছুর কাজ হচ্ছে রাজ্যপালের। কাউন্সিল অফ মিনিস্টার ইনক্লুডিং চিফ মিনিস্টার সবাইকে তিনি অ্যাডভাইস প্রদান করে থাকেন। এখন এনার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারেও 3টে পয়েন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। রাজ্যপাল কার দ্বারা অ্যাপয়েন্টেড হন? প্রেসিডেন্ট, ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্বারা। হোল্ড অফিস ফর এ টার্ম অফ 5 ইয়ার্স, 5 বছরের জন্য তিনি তার আসন দখল করে থাকেন। ক্যান রিজাইন বাই সাবমিটিং রেজিগনেশন টু দ্য প্রেসিডেন্ট, যদি রাজ্যপাল পদত্যাগ করতে চান সেক্ষেত্রে তার রেজিগনেশন লেটার কাকে পাঠান? রাষ্ট্রপতিকে। আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নিউ রেলওয়ে জোন ইন ইন্ডিয়া, ভারতবর্ষের নতুন রেলওয়ে জোনের ঘোষণা হয়েছে, সেটা কি? দ্য নিউয়েস্ট রেলওয়ে জোন অফ ইন্ডিয়া ইজ SCOR। এখন SCOR এর পুরো ডিটেলস দেখো, কি ফ্যাক্ট কি আছে। হেডকোয়ার্টার বিশাখাপত্তনম। অপারেশন ফ্রম কবে থেকে অপারেশন শুরু করবে? 1 জুন 2026, এক্স্যাক্টলি আজকের দিন থেকে। ইন্ডিয়াস 18th রেলওয়ে জোন, ভারতবর্ষের এটা হতে চলেছে 18তম রেলওয়ে জোন, এবং লোকেটেড মেনলি কোথায়? অন্ধ্রপ্রদেশ। 3টে জিনিস মনে রাখতে হবে, ভারতবর্ষে এই মুহূর্তে এটা ইনক্লুড হওয়ার ফলে কটা রেলওয়ে জোন হলো? 18টা রেলওয়ে জোন হলো। এর অপারেশন শুরু হলো আজকেই থেকে, এবং হেডকোয়ার্টার হচ্ছে বিশাখাপত্তনম, আর মেনলি লোকেটেড হচ্ছে অন্ধ্রপ্রদেশে, এবং জোনটা কোনটা? SCOR। পরের কোশ্চেন দেখো, সিকিম বিকেমস ইন্ডিয়াস ফার্স্ট পেপারলেস জুডিশিয়ারি স্টেট। খুব ইম্পর্টেন্ট, সিকিম স্টেটটা কি ঘোষণা হলো? ভারতবর্ষের প্রথম পেপারলেস জুডিশিয়ারি স্টেট। সিকিম হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু হ্যাভ ফুলি পেপারলেস জুডিশিয়ারি সিস্টেম। একদম কোনো রকম কাগজের কাজ, মানে কাগজ দিয়ে কোনো কাজকর্ম হবে না, সবটাই পেপারলেস। This milestone was officially announced by during the National Conclave on Technology and Judicial Education held in Gangtok। এটা ঘোষণা হয়েছিল গ্যাংটক থেকে। এই পার্টটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু মনে রাখো সিকিম নামটা, যেটা কিন্তু ফার্স্ট ভারতবর্ষের প্রথম পেপারলেস জুডিশিয়ালি স্টেট হিসেবে ঘোষণা হলো। পরেরটা দেখো, ইন্ডিয়াস 99th রামসার সাইট, ভারতবর্ষের 99তম রামসার সাইট কোনটা? সেটা হচ্ছে আলিগড় ডিস্ট্রিক্ট, উত্তরপ্রদেশে এটার লোকেশান। ইম্পর্টেন্ট হ্যাবিটেট ফর মাইগ্রেটরি বার্ডস, পরিযায়ী পাখিদের জন্য মেনলি এটা রামসার সাইট ঘোষণা হলো। লাইজ অন দ্য সেন্ট্রাল এশিয়া ফ্লাইওয়ে, ইনক্রিজ ইন্ডিয়াস টোটাল রামসার সাইট কাউন্ট টু 99। এই মুহূর্তে যদি বলে যে এইটা তো ঘোষণা হলো রামসার সাইট হিসাবে, তাহলে ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কটা রামসার সাইট আছে? সেটা হচ্ছে 99টা। জায়গাটার নাম কি? সেকিলা ঝিল, শেখা ঝিল বার্ড স্যাঞ্চুয়ারি, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে আছে। উত্তরপ্রদেশের শেখা ঝিল বার্ড স্যাঞ্চুয়ারি ইজ ইন্ডিয়াস 99th রামসার সাইট। খুব ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ পরিযায়ী পাখিদের সমাগম সেখানে। নামটা হচ্ছে শেখা ঝিল বার্ড স্যাঞ্চুয়ারি, পরীক্ষায় আসতে পারে, স্টার মেরে রাখলাম। পরেরটা দেখো, ইন্ডিয়াস ফার্স্ট কোয়ান্টাম কম্পিউটার, ভারতবর্ষের প্রথম কোয়ান্টাম কম্পিউটার। ইন্ডিয়াস ফার্স্ট ফুলি স্ট্যাক কোয়ান্টাম কম্পিউটার ইজ QPAI ইন্দাস। কি বললাম? QPAI ইন্দাস। কি ফ্যাক্ট কি আছে? 14ই এপ্রিল 2025 ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে। ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে কোনটা? 14ই এপ্রিল 2025 ডে কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখতে পারো, এটা একটা আনকমন ডে, ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে।
এখন এই যে QPIEI ইন্দাস এটা ডেভেলপ করেছে বেঙ্গালুরু। এটা কি 25 সেমিকন্ডাক্টিং কিউবিটস, ফার্স্ট কমপ্লিট কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেম বিল্ড ইন ইন্ডিয়া আন্ডার দ্য ন্যাশনাল কোয়ান্টাম মিশন। ন্যাশনাল কোয়ান্টাম মিশনের আন্ডারে কিন্তু এটা তৈরি হয়েছে কোয়ান্টাম কম্পিউটার। নামটা বলে দিলাম, QPIEI ইন্দাস। ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে কবে? 14ই এপ্রিল 2025। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইন্ডিয়াস 44th ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ভারতবর্ষের 44তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটা? তাহলে কম্প্রোমাইজে 12 হিস্টোরিক মারাঠা ফোর্ট, 12টা মারাঠা ফোর্টকে নিয়ে কিন্তু 44তম ইউনেস্কো ওয়ার্ল্ড সাইট ঘোষণা হয়েছে। লোকেটেড মেনলি মহারাষ্ট্র, মারাঠা মানেই বুঝতে পারছো মহারাষ্ট্র, উইথ 1 ফোর্ট ইন তামিলনাড়ু। তাহলে 11টা হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে আর একটা হচ্ছে তামিলনাড়ুতে। টোটাল এই 12টা ফোর্ট মিলিয়ে কিন্তু ইউনেস্কো সাইটটা ঘোষণা হয়েছে। রিফ্লেক্টস দ্য মিলিটারি আর্কিটেকচার অ্যান্ড ডিফেন্স স্ট্র্যাটেজি অফ দ্য মারাঠা এম্পায়ার, যেটা কবে থেকে কত সাল? 1700 থেকে 19 সেঞ্চুরি এর মধ্যেকার যে মারাঠা এম্পায়ারের যে ডিটেলসটা, তার যে আর্কিটেকচার এবং ডিফেন্স স্ট্র্যাটেজি, সেটার উপরে বেস করেই কিন্তু ইউনেস্কোর সাইটটা ঘোষণা হয়েছে। তাহলে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া ইজ ইন্ডিয়াস 44th ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 2025-এ এটা ঘোষণা হয়েছে। পরেরটা দেখো, কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ is located in the Trans-Himalayan region of and is India's first high altitude cold desert biosphere reserve. In 2025, it was included UNESCO World Network of Biosphere Reserve, যেটা হচ্ছে WNBR, ইউনেস্কোস ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ, বিকামিং ইন্ডিয়াস 13th ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে ভারতবর্ষে এই মুহূর্তে কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? 13টা। এটা ইনক্লুড করেই কিন্তু 13 নম্বর হলো কোল্ড ডেজার্ট যেটা। তো এর যদি বলে লোকেশনটা কোথায়, সেটা হচ্ছে লেহুল স্পিতি রিজিয়ন, যেটা হচ্ছে হিমাচল প্রদেশে। মনে রাখবে যে কোল্ড ডেজার্ট সেটা হচ্ছে হিমাচল প্রদেশে। ডিক্লেয়ার কী করলো? বায়োস্ফিয়ার রিজার্ভ 2009, অ্যান্ড ইউনেস্কো WNBR রেকগনিশন কবে পেল? 2025। দুটো রেকগনিশন পেয়েছে, একটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা হচ্ছে 2009, এবং ইউনেস্কো WNBR রেকগনিশন পেয়েছে 2025-এ। কোল্ড ডেজার্ট কোথায়? হিমাচল প্রদেশে। আসতেই পারে পরীক্ষায়। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াস সেমিকন্ডাক্টর চিপ, ভারতবর্ষের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি সেমিকন্ডাক্টর চিপের নাম কি? বিক্রম 3201। বিক্রম 3201 কি? এটা সেমিকন্ডাক্টর চিপ। ইন্ডিয়াস ফার্স্ট ফুলি ইন্ডিজিনিয়াস সেমিকন্ডাক্টর মাইক্রোপ্রসেসর ইজ বিক্রম 3201, developed by through the Vikram Sarabhai Space Center and fabricated at the Semiconductor Laboratory SCL চণ্ডীগড়। দুজনের যৌথ উদ্যোগে ব্যাপারটা তৈরি হয়েছে। সেটা কার কার? বিক্রম সারাভাই স্পেস সেন্টার এবং সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি, যেটা হচ্ছে SCL। ইট ওয়াজ আনভিল অ্যাট সেমিকন ইন্ডিয়া 2025। সেমিকন ইন্ডিয়া 2025 যেটা হয়েছিল, সেখানেই কিন্তু এটার উন্মোচন হয়েছিল। কি ফ্যাক্টস কী কী আছে? ফার্স্ট ফুলি মেড ইন ইন্ডিয়া 32-বিট মাইক্রোপ্রসেসর, প্রথম 32-বিট মাইক্রোপ্রসেসরের তৈরি করলো কিন্তু ভারতবর্ষ, সেটার নাম কি? বিক্রম 3201, অ্যান্ড ডিজাইনড মেনলি ফর রকেট, স্যাটেলাইট অ্যান্ড স্পেস মিশন। এটা কিসের জন্য তৈরি করা হয়েছে? সেটা হচ্ছে মেনলি রকেট, স্যাটেলাইট এবং স্পেস মিশনের কাজের জন্য। ফেব্রিকেটেড অ্যাট সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি SCL চণ্ডীগড়, যেটা বললাম। এবং এটা কবে উন্মোচন করা হয়েছে? 2 সেপ্টেম্বর 2025 অ্যাট সেমিকন ইন্ডিয়া 2025। এই যে সেমিকন ইন্ডিয়া 2025 হয়েছিল কোথায়? তাহলে সেটা মনে রাখতে হবে। এবং এটা হয়েছিল কবে? 2 সেপ্টেম্বর 2025। পরেরটা দেখো, টিমুর লাস্ট বিকাম এশিয়াস 11th মেম্বার, দ্য 11th মেম্বার অফ আসিয়ানের 11 নম্বর সদস্য কী হলো? টিমুর লেস্ট। এবং অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন ইজ অলসো নোন অ্যাজ ইস্ট টিমুর।
এই যে তিমুর লেস্টি একে বলছি, এটা হচ্ছে ইস্ট তিমুর নামেও পরিচিত, এবং এটা কি হলো, আসিয়ান যে আছে, আসিয়ান সদস্য বলি না, তো তার এটা হচ্ছে 11তম মেম্বার হিসেবে উঠে এলো। কি ফ্যাক্টস কি আছে, অফিসিয়ালি জয়েন্ট আসিয়ান কবে জয়েন করলো, 26 অক্টোবর 2025। এখন যদি তোমাকে কোশ্চেনে জানতে চায় যে এই মুহূর্তে আসিয়ানে কতগুলো দেশ আছে, অবশ্যই উত্তর করবে 11টা, এবং 11 নম্বরকে টাইমুর লেস্ট। অ্যাডমিটেড ডিউরিং 47th আসিয়ান সামিট, যেটা কোথায় হয়েছিল, 47th আসিয়ান সামিট হয়েছিল কুয়ালালামপুর, মালয়েশিয়া। দুটো কোশ্চেন এখান থেকে আসতে পারে, যে আসিয়ান সামিট কোথায় হয়েছিল 47তম, সেটা হচ্ছে কুয়ালালামপুর, মালয়েশিয়া। লাস্ট সদস্য কে হলো, টিমর লাস্ট। ইন্ডিয়াস ফার্স্ট 100% ডিজিটালি লিটারেট স্টেট, ভারতবর্ষের প্রথম কোন স্টেট যেটা হচ্ছে 100% ডিজিটালি লিটারেট। তো এর কি ফ্যাক্টস দেখো কি আছে, মোর দ্যান 21 লাখ পিপল ওয়ার ট্রেন্ড ইন ডিজিটাল স্কিল। 21 লক্ষেরও বেশি জনগণকে এই ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়েছে ডিজিটাল স্কিল বাড়ানোর জন্য। ট্রেনিং কী কী ইনক্লুড ছিল, স্মার্টফোন ইউজেজ, ডিজিটাল পেমেন্ট, ইন্টারনেট ব্রাউজিং, অ্যাক্সেসিং অনলাইন গভর্নমেন্ট সার্ভিস, এই প্রতিটা জিনিস কিন্তু এই ট্রেনিংয়ের মধ্যে ইনক্লুড ছিল। এখন রাজ্যটার নাম এমনিতেই বলে দেওয়া যায়, সেটা হচ্ছে কেরালা। কেরালা বিকেম ইন্ডিয়াস ফার্স্ট 100% ডিজিটালি লিটারেট স্টেট ইন আগস্ট 2025 ঘোষণা হয়েছে। ভারতবর্ষে এমনিতেই শিক্ষার হারে কিন্তু কেরালা অনেকটাই এগিয়ে অন্যান্য স্টেটের তুলনায়। তো সেক্ষেত্রে এই কোশ্চেনের অ্যান্সার করাটা একটু ইজি। তো ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটালি লিটারেট স্টেট, এটা একটা গর্বের বিষয় কিন্তু। পরের কোশ্চেন দেখো, লখনৌ। লখনৌ ইন্ডিয়াস ফার্স্ট এআই সিটি। লখনৌকে কি ঘোষণা করা হলো, ভারতবর্ষের প্রথম এআই সিটি হিসাবে। লখনৌ ইজ বিইং ডেভেলপড অ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি আন্ডার দ্য ইন্ডিয়া এআই মিশন। ইন্ডিয়ার এআই মিশনের মধ্যে থেকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি হিসাবে উঠে এলো লখনৌয়ের নাম। দ্য প্রজেক্ট এইমস টু ক্রিয়েট এ মেজর এআই ইকোসিস্টেম উইথ রিসার্চ সেন্টার, ডেটা ইনফ্রাস্ট্রাকচার, স্টার্ট আপ অ্যান্ড ইনোভেশন হাবস। এর কি ফ্যাক্টস কি কি আছে, সেটা হচ্ছে এই লখনৌ উত্তরপ্রদেশ বললাম। প্রপোজড ইনভেস্টমেন্ট কত, 10,732 কোটি টাকা। প্ল্যান্ড এআই ইনোভেশন সেন্টার, জিপিইউ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এআই রিসার্চ ফেসিলিটিস। এগুলো মেনের ক্ষেত্রে যখন তোমরা পড়বে তখন কাজে লাগবে। আপাতত মনে রেখো যে লখনৌ হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট এআই সিটি। আদারওয়াইজ এগুলো অত ডিটেলসে জানার এই মুহূর্তে দরকার নেই, প্রিলির জন্য লাগবেই না। তো দেখো এমনি এই টাইগার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো থেকে তো কোশ্চেন আসেই। তো এখানে দেখো পান্না টাইগার রিজার্ভ হঠাৎ নিউজে এসছে, রিসেন্ট নিউজ ইন 2026, পান্না টাইগার রিজার্ভ। কি ঘটনাটা ঘটেছে দেখো, ভৎসালা অফ পান্না টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশ ওয়াজ কনসিডার্ড এশিয়াস ওল্ডেস্ট এলিফ্যান্ট। মানে এশিয়ার ওল্ডেস্ট এলিফ্যান্ট যেটা ছিল তার নাম ছিল ভৎসালা। এই ভৎসালা কিন্তু পান্না টাইগার রিজার্ভে মারা গিয়েছে। তো পান্না টাইগার রিজার্ভ থেকে দুরকমভাবে কোশ্চেন আসতে পারে। এক, পান্না টাইগার রিজার্ভটা কোন স্টেটে আছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। এবং কি খবরে উঠে এলো, সেটা হচ্ছে ভৎসালা কি না এশিয়াস ওল্ডেস্ট এলিফ্যান্ট, যে কিনা মারা গেল। দেখো কোশ্চেনগুলো দেখে অনেকাংশে বা অনেকের কাছে কিন্তু একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট মনে রেখো যত দিন যাচ্ছে কোশ্চেনের মান তত কঠিন হচ্ছে। তো সুতরাং তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স বুঝতে হবে, কোন জায়গা থেকে কোন এরিয়াগুলোকে ফোকাস করে কোশ্চেন সেট হয়। তো ওই যেগুলো সেই সচরাচর কোশ্চেন এসে থাকে সেরম ধরনের পড়াশোনা করলে হবে না, একটু তোমাকে লেভেল বাড়াতে হবে। তো পরের কোশ্চেন দেখো, দ্য 32 ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, যেটা কি COP32। কপ মানে পরিবেশ জলবায়ু এই ওরিয়েন্টেড কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থাকলে কিন্তু পরীক্ষা আসেই আসে। তো COP32 ইজ শিডিউল টু বি হেল্ড কোথায়, আদিস আবাবা। আদিস আবাবা, দ্য ক্যাপিটাল অফ ইউথোপিয়া। ইথিওপিয়ার ক্যাপিটালের নাম আদিস আবিবা। 2027 এই 32 ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হবে কোথায়, আদিস আবিবা, যেটা ইথিওপিয়ার ক্যাপিটাল। হোস্ট কান্ট্রি তাহলে ইথিওপিয়া, হোস্ট সিটি আদিস আবিবা। অর্গানাইজড আন্ডার, কে এটাকে অর্গানাইজ করছে, UNFCCC। এইটার ফুল ফর্ম কিন্তু মিসলেনিয়াসে এসেছিলো, এবং আমরা COP29 করিয়েছিলাম তখন, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কমন এসেছিলো।
এর অ্যাব্রিভিয়েশনটা ইউএনএফসিসিসি, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। তো চলো এবারে কিছু ফেস্টিভ্যাল দেখে নেওয়া যাক। হর্নবিল ফেস্টিভ্যাল 2025, ম্যাক্সিমাম পরীক্ষায় এরম একটা ফেস্টিভ্যালের নাম আসে। তো হর্নবিল তো এমনিতেই ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল। কি বলছে, 26th হর্নবিল ফেস্টিভ্যাল ওয়াজ হেল্ড ফ্রম 1 থেকে 10 ডিসেম্বর 2025 অ্যাট দ্য নাগা হেরিটেজ ভিলেজ কিসমা নিয়ার কোহিমা ইন নাগাল্যান্ড। It is popularly known as the Festival of Festivals and showcases the culture, tradition, food, music, craft and indigenous game of the Naga tribe. Mainly হর্নবিল ফেস্টিভ্যাল হচ্ছে নাগাল্যান্ডের একটা ফেস্টিভ্যাল। সেখানে এরা কি করে, তাদের নিজস্ব কালচার, তাদের ট্র্যাডিশন, তাদের খাদ্য, তাদের মিউজিক, তাদের ক্রাফট, তাদের নিজস্ব যে খেলাধুলা সেগুলো সেখানে প্রদর্শিত হয়। দেন আরেকটা কোশ্চেন, পুলিৎকার প্রাইজ 2026. The 2026 Pulitzer Prize was announced on 4th May 2026 by Pulitzer Prize Board and Columbia University. দুজনে মিলে এটা ঘোষণা করে। The award recognized excellence in journalism, literature, drama and music in the United States. ইউনাইটেড স্টেটে কিসের জন্য রেকগনাইজ করে, সেটা হচ্ছে দ্য জার্নালিজম, লিটারেচার, ড্রামা অ্যান্ড মিউজিক, এইগুলোর ওপরে মেনলি ফোকাস করেই এই প্রাইজটা ঘোষণা করা হয়। ইন্ডিয়ান জার্নালিস্ট কী নাম, আনন্দ আরকে, সুপর্ণা শর্মা অ্যান্ড অনিরুদ্ধ ঘোষাল, এই তিনজনের নাম মনে রাখতে হবে। সেটা হচ্ছে আনন্দ আরকে, সুপর্ণা শর্মা এবং অনিরুদ্ধ ঘোষাল were associated with the 2026 Pulitzer Prize for their contributions to award-winning journalism project. তিনটে নাম মনে রেখো পুলিৎজার প্রাইজে 2026 সঙ্গে যুক্ত, এবং তিনজন কিন্তু ভারতীয়। দেন চলে আসি সরস্বতী সম্মান 2025। আগে পিএসসির কোনো ইন্টারভিউ জায়গা থেকে কিন্তু সরস্বতী সম্মান অলওয়েজ জিজ্ঞেস করতো, মানে পিএসসির ইন্টারভিউ দিতে গিয়েছো, তোমাকে ফেস করতেই হবে সরস্বতী সম্মান এবছর কে পেল। তো প্রিলিমিনারি তো আসতেই পারে। অ্যাওয়ার্ড কী বলছে, সরস্বতী সম্মান 2025, এটা হচ্ছে 35তম সরস্বতী সম্মান। উইনারের নাম কি, সেটা হচ্ছে রামকুমার মুখোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট, আমি 2, 3, 4 স্টার মারলেও এটা কম বলবো। রামকুমার মুখোপাধ্যায় কোন বই লেখার জন্য মেনলি তাকে সরস্বতী সম্মানে ভূষিত করা হচ্ছে, সেটা হচ্ছে হর পার্বতী কথা। মনে রেখো, হর পার্বতী কথা বইটা রিটেন বাই রামকুমার মুখোপাধ্যায়, এবং ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলাতেই তিনি লিখেছেন। হর পার্বতী কথা বাংলায় লেখা একটা বই, যেটা সরস্বতী সম্মান 2025 পেল। এরপরে দেখো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2025, এটা করানোর আগে বলি এর একটা লিস্ট আছে। দেখো আমি লিস্টটা দিয়ে দিয়েছি যে কোন ল্যাঙ্গুয়েজে কে উইনার এবং তার কী কাজের জন্য তিনি সাহিত্য একাডেমি পেলেন। এগুলো না, মানে যখন তোমরা অন্যান্য পরীক্ষা দেবে, মানে পিএসসির বাইরে অন্য কোনো পরীক্ষা, তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। ইংলিশে আসতে পারে, হিন্দি, বাংলা, মালায়ালাম, তামিল, মারাঠি, সমস্ত জায়গা থেকে কিন্তু যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। বাট পিএসসির পরীক্ষা দিয়ে যাচ্ছ এবং সেটা ওয়েস্ট বেঙ্গল ফোকাস হলে অবশ্যই শুধু বাংলাটা মনে রাখলেই হবে। তো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2025 was announced by the সাহিত্য একাডেমি for outstanding literary work in 24 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। 24টা ভারতীয় ভাষায় অবদানের জন্য এই সাহিত্য একাডেমি দেওয়া হয়। দ্য অ্যাওয়ার্ড রেকগনাইজ কী করে, পোয়েট্রি, নোভেল, শর্ট স্টোরিজ, এসে, মেমোরিজ, তারপর অটোবায়োগ্রাফি অ্যান্ড লিটারেরি ক্রিটিসিজম, এই সমস্ত কাজের জন্য মেনলি লেখালেখি, পোয়েট্রি, নোবেল, এইসব এসে টেসে, এইগুলোর জন্য সাহিত্য একাডেমি দেওয়া হয়। কিন্তু আমি আবারও বললাম, বাংলাটা মনে রেখো, বাংলা পোয়েট্রির জন্য পেয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়। কিসের জন্য, শ্রেষ্ঠ কবিতা, এই বইটা লেখার জন্য প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ঘোষণা করা হয়েছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2025। মনে রেখো, মনে রেখো, মনে রেখো। পরেরটায় চলে যাবো, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2025 কে পেল। দ্য 60th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2025 ওয়াজ অ্যাওয়ার্ডেড টু আর ভৈরমুথু। দ্য রিনাউন্ড তামিল পোয়েট, ইনি তামিলের একজন রিনাউন্ড পোয়েট আর ভৈরমুথু।
লিরিস্ট অ্যান্ড রাইটার ফর হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু তামিল লিটারেচার। তামিল লিটারেচারে তার অভূতপূর্ব অবদানের জন্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2025 দেওয়া হলো। কাকে? আর ভৈরমাতুকে। ভদ্রলোকের ছবি এই। তো আর কয়েকদিন পরে ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হতে চলেছে এবং এটা হচ্ছে 23rd ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এবং এর হোস্ট কান্ট্রি কোনটা? ইউনাইটেড স্টেট, কানাডা এবং মেক্সিকো। তিনটে দেশ মিলিয়ে কিন্তু হোস্ট করছে ইউনাইটেড স্টেট, কানাডা এবং মেক্সিকো। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট। ম্যাসকটের নাম, কান্ট্রি এবং অ্যানিম্যাল। দেখো ম্যাসকট হচ্ছে ম্যাপেল। ম্যাপেল হচ্ছে কানাডার জন্য, ম্যাপেল পাতা যেটা কানাডা। অ্যানিম্যাল কি? মুজ। জায়ু, জায়ু হচ্ছে মেক্সিকোর এবং অ্যানিম্যালটা হচ্ছে জাগুয়ার। আর ক্লাচ, ক্লাচ হচ্ছে ইউনাইটেড স্টেটের, যেটা হচ্ছে বাল্ড ইগল। তাহলে এই তিনটে ম্যাসকটের নাম ম্যাপেল, জায়ু এবং ক্লাচ, এবং সেই তিনটে কান্ট্রির নাম, রেসপেক্ট কান্ট্রি। তো সেগুলোকে তোমাকে মনে রাখতে হবে। ম্যাসকটের নাম কিন্তু আসতে পারে এবং হয়তো বা আসতে চলেছে। এবং 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের একটা বিশেষত্ব হচ্ছে এর আগে যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে সেটা হচ্ছে প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ অনুযায়ী 32টা দেশ সেখানে অংশগ্রহণ করতো। এইবারে প্রথমবার কিন্তু 48 কান্ট্রি এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 খেলতে চলেছে। কতগুলো বললাম? 48টা দেশ। তো দ্যাটস ইট। এর বেশি একদিনে দেওয়া সম্ভব না। তোমরা পুরনো ক্লাস, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো ফলো করবে, সেখান থেকেও প্রচুর ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স করানো আছে। তো তার সাথে এগুলো ইনক্লুড করে দিলাম। তো পড়তে থাকো, আর কিছু না। পরীক্ষা যে কোনো দিন হোক না কেন, তোমার প্রিপারেশন যেন আপ টু দ্য মার্ক থাকে, তুমি যেন রেডি থাকো পরীক্ষা দেওয়ার জন্য। এরকম যেন না হয় পরীক্ষা চলে এসছে, দিনক্ষণ হয়ে গেছে, অ্যাডমিট ডাউনলোড হয়ে গেছে, বাট তোমার প্রিপারেশান তখনও পর্যন্ত হয়নি। এই জিনিসটা যেন না হয়। তো নতুন সরকার, নতুন সব কিছু, আশা করি সমস্ত কিছু নর্মালাইজেশন হয়ে যাবে। প্রচুর প্রচুর রিক্রুটমেন্ট হবে, প্রচুর ছেলে সরকারি চাকরির স্বপ্ন যারা দেখছো তারা পাবে, ছেলে বা মেয়ে। এটাই আমাদের আশা। তো চলো, ভালো থেকো সবাই।